নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের দুটো ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে। একটা হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি, আর অন্যটা হলো মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা মাস্ট। তো চলুন একদম পরীক্ষার কথা মাথায় রেখেই শুরু করে দিই। তো আজকে আমরা ঠিক কি নিয়ে কথা বলবো? প্রথমে আমরা ডিপিএসপির কনসেপ্টটা পরিষ্কার করে বুঝব। তারপর এর মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরেই আমরা চলে যাব ফান্ডামেন্টাল ডিউটিজ বা মৌলিক কর্তব্যে। সবশেষে পরীক্ষার জন্য কিছু স্পেশাল ফ্যাক্টস যেগুলো প্রায় আসে সেগুলো একবার ঝালিয়ে নেব। চলুন তাহলে আমাদের প্রথম পর্ব শুরু করা যাক। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সংক্ষেপে ডিএসপিএস। এই জিনিসটা আসলে কি, আর আমাদের সংবিধানের এর ঠিক কী ভূমিকা রয়েছে? আসুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। আচ্ছা, এই টেবিলটা একটু ভালো করে দেখুন। কেন বলছি? কারণ এখান থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন তুলে দেয়। ডিপিএসপি নিয়ে 4টে বেসিক জিনিস আছে যেগুলো একদম মুখস্থ রাখতে হবে। 1 নম্বর, এটা আছে সংবিধানের পার্ট 4 বা চতুর্থ অংশে। 2 নম্বর, এর আর্টিকেলগুলো হলো 36 থেকে 51। 3 নম্বর, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এটাও খুব কমন প্রশ্ন। আর 4 নম্বর, যেটা সবচেয়ে বেশি জরুরি, এর নেচার বা প্রকৃতিটা কি? মনে রাখবেন, ফান্ডামেন্টাল রাইটসের মতো এটাকে কিন্তু আদালতে চ্যালেঞ্জ করা যায় না। মানে সরকার যদি এই নীতিগুলো না মানে, আপনি কিন্তু কোর্টে গিয়ে কেস করতে পারবেন না। এই পয়েন্টটা একদম মাথায় গেঁথে নিন। আর হ্যাঁ, আজকের আলোচনায় আমরা যে তথ্যগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু নির্ভরযোগ্য স্টাডি মেটেরিয়াল থেকেই নেওয়া। সুতরাং নিশ্চিন্তে প্রস্তুতি নিতে পারেন। বেশ, এবার আমরা ডিপিএসপির সেই আর্টিকেলগুলোর দিকে নজর দেব যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে, তাই প্রত্যেকটা আর্টিকেলের বিষয়বস্তু আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। দেখুন, আর্টিকেল 38 বলছে রাষ্ট্র এমন একটা সামাজিক ব্যবস্থা তৈরি করবে যাতে মানুষের ভালো হয়। এরপর আর্টিকেল 39A-তে বলা হয়েছে সমান বিচার আর গরিবদের জন্য বিনামূল্যে আইনি সাহায্যের কথা। আর আর্টিকেল 40, এটা তো স্টার মার্ক করে রাখুন, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে এখানে। পরীক্ষার জন্য এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর আসছে শ্রমিকদের অধিকার নিয়ে কিছু আর্টিকেল, যেমন ধরুন আর্টিকেল 41, যেখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ, শিক্ষা আর সরকারি সাহায্যের অধিকারের কথা বলা হয়েছে। আর্টিকেল 42 বলছে কাজের জায়গায় একটা মানবিক পরিবেশ থাকতে হবে আর মহিলাদের জন্য ম্যাটারনিটি লিভের ব্যবস্থা করতে হবে। আর্টিকেল 43 বলছে শ্রমিকদের এমন মজুরি দিতে হবে যাতে তারা ভালোভাবে জীবন চালাতে পারে। আর আর্টিকেল 43A-তে বলা হয়েছে ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টে শ্রমিকদেরও অংশীদার করার কথা। এই স্লাইডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 44 মানে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। এটা তো আজকাল খবরেও খুব থাকে, তাই পরীক্ষার জন্য হট টপিক। আর্টিকেল 45 বলছে 6 বছর বয়স পর্যন্ত সব শিশুর যত্ন আর শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের। আর আর্টিকেল 46-এ বলা হয়েছে যে রাষ্ট্রকে এসসি, এসটি আর অন্যান্য দুর্বল শ্রেণীর মানুষদের শিক্ষাগত আর অর্থনৈতিক উন্নতির দিকে বিশেষ নজর দিতে হবে। ডিপিএসপির আলোচনায় আমাদের শেষ গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো হল আর্টিকেল 40A, যেখানে পরিবেশ, জঙ্গল আর বন্যপ্রাণী রক্ষার কথা বলা হয়েছে। আর্টিকেল 50টা খুব ইন্টারেস্টিং। এটা শাসন বিভাগ মানে এক্সিকিউটিভ আর বিচার বিভাগ মানে জুডিশিয়ারিকে আলাদা রাখার কথা বলে, যাতে ক্ষমতার একটা ভারসাম্য থাকে। আর সবশেষে আর্টিকেল 51 বলছে আমাদের দেশ আন্তর্জাতিক শান্তি আর নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, এতগুলো আর্টিকেল পরপর মনে রাখাটা একটু চাপের, তাই না? চলুন একটা ছোট্ট ট্রিক দেখা যাক। এই লাইনটা শুধু মনে রাখুন, পঞ্চায়েতের সমান কর্মে পরিবেশ ও শান্তি আসে। এবার দেখুন মজাটা, পঞ্চায়েত মানে হলো আর্টিকেল 40, সমান মানে কি? আর্টিকেল 44 মানে ইউনিফর্ম সিভিল কোড বা সমান দেওয়ানি বিধি। কর্মে দিয়ে মনে রাখবেন কাজের অধিকার সংক্রান্ত আর্টিকেলগুলো, মানে 41, 42 আর 43। পরিবেশ মানে তো বুঝতেই পারছেন, আর্টিকেল 48A। আর শেষের শান্তি মানে আন্তর্জাতিক শান্তির কথা বলা আর্টিকেল 51। কি সহজ হয়ে গেল না ব্যাপারটা? বেশ, ডিএসপিএস তো বোঝা গেল। এবার আসা যাক আমাদের আলোচনার দ্বিতীয় অংশে, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ।
অধিকার তো আমরা সবাই চাই, কিন্তু নাগরিক হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে যা সংবিধানে লেখা আছে। চলুন সেগুলো এবার জেনে নেওয়া যাক। এই টেবিলটাও কিন্তু ডিপিএসপির টেবিলটার মতোই গুরুত্বপূর্ণ। দেখুন, ফান্ডামেন্টাল ডিউটিজ আছে সংবিধানের পার্ট 4A তে, আর এর জন্য একটাই আর্টিকেল, সেটা হলো 51A। এটা কিন্তু প্রথম থেকেই সংবিধানে ছিল না। এটাকে 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যোগ করা হয়। প্রশ্ন আসতেই পারে, কোন কমিটির সুপারিশে? উত্তর হল শরণ সিং কমিটি। আর এই কনসেপ্টটা নেওয়া হয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে। মানে এই টেবিলের প্রত্যেকটা পয়েন্ট থেকেই একটা করে প্রশ্ন হতে পারে। আর আবারও মনে করিয়ে দিই, এই অংশের সমস্ত তথ্য কিন্তু আমরা অথেন্টিক সোর্স থেকে নিয়েছি। এই নাম্বারটা একদম মাথার মধ্যে সেট করে নিন, 42। 1976 সালের এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসকে আমাদের সংবিধানে জায়গা দেওয়া হয়েছিল। এটা একটা মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, বুঝতেই পারছেন। তাহলে চলুন এবার আর্টিকেল 51তে যে ডিউটিগুলোর কথা বলা আছে সেগুলো এক এক করে দেখে নিই। একজন ভারতীয় হিসাবে আমাদের ঠিক কি কি দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। তো লিস্টের প্রথম 4টে কর্তব্য কি কি? এ, সংবিধানকে মেনে চলতে হবে, আর জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করতে হবে। বি, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে মহান আদর্শগুলো ছিল সেগুলোকে মনে রাখতে হবে আর মেনে চলতে হবে। সি, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য আর অখণ্ডতাকে রক্ষা করতে হবে। আর ডি, দেশকে রক্ষা করা আর দরকার পড়লে দেশের সেবায় ঝাঁপিয়ে পড়া। এর পরের 4টি কর্তব্য হল ই, ধর্ম, ভাষা, অঞ্চল নির্বিশেষে সব ভারতবাসীর মধ্যে একতা আর ভাইচারা বাড়িয়ে তোলা। এফ, আমাদের দেশের যে বিচিত্র সংস্কৃতি তার ঐতিহ্যকে সম্মান করা আর বাঁচিয়ে রাখা। জি, আমাদের প্রাকৃতিক পরিবেশ মানে জঙ্গল, নদী, বন্যপ্রাণী এ সব কিছুকে রক্ষা করা। আর এইচ, একটা সায়েন্টিফিক টেম্পার বা বৈজ্ঞানিক মানসিকতা তৈরি করা। আর একদম শেষে রয়েছে 3টি ডিউটি। আই, সরকারি সম্পত্তির রক্ষা করা আর হিংসা থেকে দূরে থাকা। যে, আমরা যে যাই করি না কেন ব্যক্তিগত বা সামাজিকভাবে সব ক্ষেত্রে সেরাটা দেওয়ার চেষ্টা করা। আর সব শেষে কে, যেটা পরে যোগ করা হয়েছিল, প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব তাদের 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েকে স্কুলে পাঠানো বা শিক্ষার সুযোগ করে দেওয়া। এই নম্বরটাও আগেরটার মতোই গুরুত্বপূর্ণ, 86। এই যে আমরা শেষ কর্তব্যটা দেখলাম, মানে বাচ্চাদের শিক্ষার সুযোগ দেওয়ার বিষয়টা, এটা কিন্তু 2002 সালের 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছিল। তার মানে প্রথমে ডিউটি ছিল 10টা, পরে এটা যোগ হয়ে এখন মোট 11টা। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এমন কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলোকে বলে হাই ইল্ড ফ্যাক্টস। এই জায়গাগুলো থেকে কনফিউজিং প্রশ্ন আসে, তাই খুব সতর্ক থাকতে হবে। 3টে জিনিস একদম পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নিন। 1, ডিপিএসপির মতোই ফান্ডামেন্টাল ডিউটিজও কিন্তু আইনত বাধ্যতামূলক নয়, মানে না মানলে কোর্ট আপনাকে শাস্তি দিতে পারবে না। 2, পরীক্ষায় প্রায় প্রশ্ন দেয়, ভোট দেওয়া কি আমাদের মৌলিক কর্তব্য? উত্তর হলো না, ভোট দেওয়া আমাদের মৌলিক কর্তব্যের লিস্টে নেই। এটা একটা কমন ট্র্যাপ। আর 3, যেটা আমরা আগেই জেনেছি, এই ডিউটিগুলো যোগ করা হয় 1976 সালের 42তম সংশোধনীতে। আচ্ছা, পুরো আলোচনাটা তো হলো। এবার পরীক্ষার আগে একদম লাস্ট মিনিট রিভিশনের জন্য এই বক্সটা দেখে নেওয়া যাক। এটা হলো আমাদের কুইক রিক্যাপ বক্স। দেখুন, ডিপিএসপি পার্ট 4 আর্টিকেল 36 থেকে 51 নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, আর এটা কোর্টে বলবৎযোগ্য নয়। অন্যদিকে ফান্ডামেন্টাল ডিউটিজ, এটা পার্ট 4A আর্টিকেল 51A নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে, আর এটাও কিন্তু বলবৎযোগ্য নয়, দুটোই নয়, খেয়াল রাখবেন। এরপর 42তম সংশোধনী দিয়ে 10টা ডিউটি অ্যাড করা হয়, আর 86তম সংশোধনী দিয়ে 11 নম্বর ডিউটিটা অ্যাড করা হয়। ব্যাস, এইটুকু মাথায় রাখলেই দেখবেন অনেক প্রশ্ন কমন পেয়ে গেছেন। তাহলে আজকের আলোচনা আমরা শেষ করছি একটা প্রশ্ন দিয়ে। একবার ভেবে দেখুন, একদিকে রাষ্ট্রকে পথ দেখানোর জন্য কিছু নীতি রয়েছে, আর অন্যদিকে দেশের নাগরিকদের জন্য কিছু কর্তব্য রয়েছে। এই দুটো জিনিসের মধ্যে একটা সঠিক ব্যালেন্স কিভাবে একটা দেশের আসল উন্নতিকে ঠিক করে দেয়? আশা করি আজকের এই সেশনটা আপনাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে।